হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আগে যেটা বলেছি এবারে ওখানে আর কিছু ছিল না সেরকম বলার। ওটা যে মেমোরি ম্যাপটা করছিলাম 1K, সেটা ছিল 00000 টু 00FF, তাই তো? এটা ম্যাপিং হয়েছে, মানে এটার 1K অ্যাড্রেসটা এটা হয়েছে। এখন যদি আমি এরকম করতাম যে A15টাকে যদি 1 করে দিতাম, তাহলে আমার কি হতো? 1000 হতো। আর এখানে আরো দুটো ছিল, 00 ছিল। আর এখানে 11 দিতে এটা পুরোটাই তোমার ইন্টারনাল ডিকোডার সার্কিট ছিল। সেটা 00 হতো একবারটি, আর 11 ম্যাক্সিমামে এতগুলো পসিবিলিটি ছিল, এর মাঝে সবগুলোই। ঠিক আছে, তাহলে এটা 100000 হতো। এটা চিপ সিলেক্ট করার জন্য, এইটুকু হচ্ছে চিপ সিলেক্ট করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে তোমার এই দিকটা হচ্ছে, এইটুকুর জন্য হচ্ছে 8, তাহলে 8, এইটুকুর জন্য হচ্ছে তোমার প্রথমত জিরোর জন্য একটা হচ্ছে 80, আর এগুলো সব 00। আর একটা হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে 383FF। তখন আমার 1K মেমোরি ম্যাপটা হতো 8000 টু 83FF পর্যন্ত। ঠিক আছে, এটা মেমোরি ম্যাপটা। কিভাবে আমি আমার মেমোরিটা অ্যাড্রেস গুলোকে সাজাচ্ছি, ম্যাপিং করছি, সেটা বলা হচ্ছে। 0002 00FF বলতে পারতাম যদি আমার সার্কিটটা সেরকম থাকতো। আর যদি A15টাকে আমি উইদাউট বাবেল কানেক্ট করে দিতাম ন্যান্ড গেটে, বাকি সবগুলোকে উইথ বাবেল ন্যান্ড গেটে কানেক্ট করতাম, তাহলে আমার সার্কিটে এমন ভাবে তৈরি হয়েছে যাতে আমার মেমোরি ম্যাপটা 8000 টু 83FF হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে A7 টু 80, 8টা লাইন দিয়ে তুমি এইখানে ম্যাক্সিমাম 256 নাম্বার রেজিস্টারকে সিলেক্ট করতে পারছো। এই টোটালটাকে বলা হয় ওয়ান পেজ। একটা পেজ, একটা পেজে তোমার কতগুলো লাইন থাকে, সে প্রত্যেক লাইনকে যদি আমি একটা রেজিস্টার হিসেবে ট্রিট করি, তাহলে যে টোটাল যে 20 নাম্বার অফ লাইন্স যদি ক্যাপাসিটি হয়, তাহলে 20 নাম্বার অফ লাইন্স দিয়ে একটা পেজ তৈরি হলো। ঠিক আছে, সেরকম ইলেকট্রনিক্স এই দিকের দিক দিয়ে তোমার 256 নাম্বার অফ রেজিস্টার দিয়ে একটা পেজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান পেজ। তাহলে এই পেজগুলো নাম্বার আবার কি করে দেবো? এইগুলোর থেকে আমি পেজ নাম্বারগুলো পাবো। এটা 00 টু FF আমার ভ্যারি করছে। ঠিক আছে, তাহলে যখন আমি 00 পেজ বলবো, তখন 00 পেজে আমার 00 লাইন টু 00FF লাইন পর্যন্ত, এইটা হচ্ছে আমার একটা পেজে এতগুলো লাইন, এতগুলো লাইন, এইটা হচ্ছে আমার পেজ নাম্বার। সেরকম 01 পেজ নাম্বারে 00 টু FF পর্যন্ত থাকবে এতগুলো লাইন। ঠিক আছে, তাহলে এই দিকে যে 8 টু 15 আছে, এটা হচ্ছে আমার পেজ নাম্বারটাকে ইন্ডিকেট করছে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইনকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, 00 একটা লাইন আর FF একটা লাইন, টোটাল 256 নাম্বার অফ লাইন নিয়ে পরে, বা 256 নাম্বার অফ ওয়ার্ড লেন্থ নিয়ে পরে তোমার একটা পেজ তৈরি হচ্ছে। যেরকম তোমার খাতার কপি বুকের যে পেজগুলো হয়, ঠিক আছে, সেই কনসেপ্টে করা হয়েছে। হুম, মেমোরি ইনস্ট্রাকশন পেজ, মেমোরি ক্লাসিফিকেশন, এগুলো আমি পরে যাচ্ছি। তার আগে যেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, এটা তো যাব না। ট্রাইস্টেট ডিভাইস নিয়ে তো বলা হয়েছে, তার পরেরটাও একটু পরে যাচ্ছি, ডিকোডার এগুলোতে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এক মিনিট,
এই মেমোরিতে তোমার আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার 3-তে A15 টু A10 বোধহয় বললো না, A10 পর্যন্ত সবগুলো 0 করেছিলাম। আর A9 টু A0 এই 10টাতে তোমার রেজিস্টারের অ্যাড্রেস গুলো ভ্যারি করছিল। এবং এখানে যে ধরনের সার্কিট আমি ইউজ করেছি, সেখানে প্রত্যেকটা পিনকেই প্রত্যেকটা লাইনকে আমি ইউজ করেছি বা ডিকোডার সার্কিট এমন ভাবে ইউজ করেছি যাতে আমার চিপটা সিলেক্ট হয়। এই যে প্রসেসটা, যেখানে প্রত্যেকটা অ্যাড্রেস লাইনকে তোমার ইউজ করা হচ্ছে তোমার একটা পার্টিকুলার অ্যাড্রেসকে, রেজিস্টার অ্যাড্রেসকে ডিটারমাইন করার জন্য, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ম্যাপিং বা তোমার টোটাল কমপ্লিট ম্যাপিং। ঠিক আছে, পুরোটা যে ম্যাপটা করছো সেটা অ্যাবসলিউটলি করছো। ঠিক আছে, কোনো পিনকে তুমি তোমার বাদ দিচ্ছ না। আবার কিছু কিছু আছে যেখানে তোমার এই অ্যাবসলিউট ম্যাপিংটা না করে তোমার পার্সিয়াল ম্যাপিং করা হয়ে থাকে, বা পার্সিয়াল তোমার অর্গানাইজটা করা হয়ে থাকে। ঠিক আছে, যেখানে কোনো কোনো একটা লাইন হয়তো এটাকে ফ্লোটিং রেখে দিলাম, সেই এক্সাম্পল আমি আসবো, সেখানে তোমার এটা অ্যাবসলিউট নয়, এটা পার্সিয়াল। এখন মেমোরি তোমার কতগুলো টাইপের হয়ে থাকে। প্রথমত মেমোরির ক্লাসিফিকেশনটা আমি ডিটেলসে আমাদের বইয়ের বাকিটা পড়ে নেবে, যেটা মেন পার্ট সে জায়গায় আমি বলে দিচ্ছি। এই মেমোরিটার মেন দুটো, একটা হচ্ছে প্রাইম মেমোরি, ঠিক আছে, আর একটা হচ্ছে স্টোরেজ। প্রাইম মেমোরি মানে হচ্ছে কম্পিউটারের মধ্যে যে ধরনের মেমোরি গুলো থাকে, যেমন তোমার এটাকে আবার দুটো ভাগ করা হয়েছে, রিড রাইট মেমোরি আর হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, এটাকে রম বলা হচ্ছে। এই রমের আরো অনেক ভাগ থাকে, ইরেজেবল বা পার্মানেন্ট। আর রিড রাইটেরও কিছু ভাগ থাকে। ঠিক আছে, তার প্রথমটা হচ্ছে স্ট্যাটিক, আর এটা হচ্ছে তোমার ডাইনামিক। রিড রাইট মানে কি, এখানে তুমি ইচ্ছে মতো তুমি রিড করতে পারবে, ইচ্ছে মতো রাইট করতে পারবে। ঠিক আছে, যে কোনো জায়গায় ডাটাটাকে অল্টার করে সেটাকে রাইট করে, যেটা আসছে যেটা সেটাকে তুমি ওখানে রাইট করে তুমি ওখানে রাখতে পারো। আগের ডাটাটা তোমার লস্ট হয়ে যাবে সেক্ষেত্রে, বা তুমি যতবার খুশি রিড করতে পারো। রিড অনলি মেমোরিতে শুধুমাত্র তুমি রিড করতে পারবে, কোনো রাইট করতে পারবে না। রাইট তোমাকে আগের থেকেই করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে প্রথম যে স্ট্যাটিক মেমোরি আছে, সেই স্ট্যাটিক মেমোরিটা হচ্ছে তোমার ট্রানজিস্টার বা মসফেট দিয়ে তৈরি। ঠিক আছে, ট্রানজিস্টার দিয়ে তৈরি। এটা তোমার কস্টলি, কিন্তু এটা হাই স্পিডের হবে। ঠিক আছে, এই স্ট্যাটিক মেমোরিটা। এবং এখানে তোমার যেহেতু ট্রানজিস্টার আমি মেনশন করলাম, তার মানে হচ্ছে তোমার এখানে ট্রানজিস্টার যে ভোল্টেজ লেভেলটা অন বা অফ করার জন্য, ট্রানজিস্টার যে ভোল্টেজ লেভেলটা, সেই ভোল্টেজ লেভেলটা এখানে ইউজ হচ্ছে আইদার 1 অথবা 0 হিসেবে ফিট করার জন্য। কোনো ইনফরমেশনকে স্টোর করার জন্য ভোল্টেজ লেভেলটা তোমার রেসপন্সিবল। ভোল্টেজ লেভেল হাই হলে তাকে 1 বলবে, ভোল্টেজ লেভেল 0 হলে তাকে তুমি 0 বলবে। ঠিক আছে, ইনফরমেশনটাকে। এই স্ট্যাটিকটা তোমার নর্মালি কম্পিউটারে ক্যাশে মেমোরি বলে যেটা থাকে, যেটা খুব হাই স্পিডের হয়ে থাকে, ঠিক আছে, সেই জায়গায় ইউজ করা হয়ে থাকে। আর এই ডাইনামিক মেমোরিটা হচ্ছে তোমার একটা ক্যাপাসিটারে তুমি যে চার্জ স্টোর হয়ে থাকছে, সেই চার্জ স্টোর হয়ে থাকাটাকে তুমি বলতো একটা ইনফরমেশন স্টোর হয়ে আছে। যদি চার্জ স্টোর হয়ে না থাকে সেটা একটা স্টেট, যদি চার্জ স্টোর হয়ে থাকে সেটা একটা স্টেট। তাহলে একটা বিটকে তুমি চার্জের উপর ডিপেন্ড করে, চার্জের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে তুমি 1 বলছো বা 0 বলছো। তাহলে এইভাবে যদি কোনো ইনফরমেশনকে লোড করো, সেটা হচ্ছে তোমার ডাইনামিক মেমোরি। তো ডাইনামিক মেমোরির সুবিধাটা কি, স্ট্যাটিক মেমোরি থেকে? যেহেতু এটা ক্যাপাসিটার ফর্মে আছে, খুব কম্প্যাক্ট সাইজের হবে, মানে অল্প সাইজে তুমি অনেক বেশি তুমি ইনফরমেশন বিটকে তুমি ফেব্রিকেট করতে পারবে। এবং
এটা তোমার অনেক কম ভোল্টেজ অনেক সময় তুমি ইউজ হতে পারে। এটা মেনলি, কিন্তু মেইন প্রবলেম যেটা হচ্ছে এইটার স্ট্যাটিকের থেকে, সেটা হচ্ছে যেহেতু চার্জ স্টোর হয়ে থাকার কথা বলা হয়েছে, এখন তো কোনো আইডিয়াল ডাইলেকট্রিক তো নেই কোথাও, তাহলে চার্জ তো লিকেজ তোমার হতেই পারে, ঠিক আছে? তাহলে চার্জ লিকেজ হয়ে যাওয়ার জন্য এটা একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা রিমুভ করার জন্য তাহলে একটা পার্টিকুলার ইন্টারভ্যাল 1 মাইক্রোসেকেন্ড বা 5 মাইক্রোসেকেন্ড বা 2 মাইক্রোসেকেন্ড ইন্টারভ্যালে একে কন্টিনিউয়াসলি রিড করাতে হয়, আবার রাইট করাতে হয়, ঠিক আছে? এর ইন্টারনাল সার্কিট, যেটার সঙ্গে তোমার আদার্স রিড রাইট এর কোনো প্রবলেম নেই, ফাংশন নেই। এটা ইন্টারনাল এক্সট্রা সার্কিটরি ইউজ করে যাতে চার্জটা স্টোর হয়ে যেটা আছে বা ইনফরমেশন যেটা স্টোর হয়ে আছে সেটা পার্মানেন্টলি অনেকক্ষণ ধরে যেন থাকে, লিকেজ প্রবলেমটাকে রিমুভ করার জন্য। যেই লিকেজ শুরু করছে সেই আবার তুমি রিড করে সেটা রাইট করে দাও ওখানে এক্সট্রা সার্কিট দিয়ে, তো সেই ইনফরমেশনটা স্টোর হয়ে থাকলো। তাহলে এই যে জিনিসটা এক্সট্রা তোমার সার্কিটরি লাগছে, কিন্তু এটা তোমার অনেক লো কস্টের। কম্পিউটার যে র্যাম গুলো আছে, সেই র্যাম গুলো রিভলিউশন যদি দেখো, এইচডি র্যাম, এটা এইচডি ডাইনামিক র্যাম মানে ডাইনামিক র্যামটা আবার অনেক ভাগ আছে। এইচডি র্যাম যেমন একটা, বা এখন যেটা তোমার ইউজ হচ্ছে DDR3 বা DDR4 র্যাম, এটা ডাবল ডাটা রেট C4 তোমার ডাইনামিক র্যাম, এগুলো ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে র্যাম পপুলারলি, ঠিক আছে। আর এটা হচ্ছে রম। রম জিনিসটা হচ্ছে যে তোমার রিড অনলি মেমোরি, শুধুমাত্র রিড করতে পারবে, কিন্তু তোমাকে একটা টাইম তোমাকে রাইট করে রাখতে হয়েছে, আদারওয়াইজ তুমি কি রিড করবে? ম্যানুফ্যাকচারিং করে দিল, তোমাকে ব্ল্যাঙ্ক দিয়ে দিল, তুমি কি রিড করবে? কিছুই না। তাহলে তোমাকে সামাও একটা প্রোগ্রাম এখানে রিড করে রাখতে হবে, ঠিক আছে? সেটা আগের থেকে তোমাকে প্রোগ্রাম করে এখানে প্রথমে রাইট করে নিয়েছো, যেটাকে তুমি আর কখনোই রাইট করতে পারবে না, ইউজার রাইট করতে পারবে না। ম্যানুফ্যাকচারার রাইট করে যে বা প্রোগ্রামাররা তোমার হাই এন্ডেড প্রোগ্রামিং ইউজ করে রাইট করেছে, তারপরে তোমার কাছে অ্যাভেলেবেল হয়েছে জাস্ট সেটাকে রিড করার জন্য। সেই জন্য এটা বলা হচ্ছে রিড অনলি মেমোরি। এটা আবার দুটো টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, ঠিক আছে, একটা হচ্ছে তোমার পার্মানেন্ট, আর একটা হচ্ছে ইরেজেবল। পার্মানেন্ট মেমোরি মানে হচ্ছে এটা ডিউরিং ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমাকে তোমার পার্মানেন্ট করে দেবে। যেমন মাস্ট রম, যখন ম্যানুফ্যাকচারিং হয়, মেটালাইজেশন হয় বা এই জিনিসগুলো হয়, তখনই তোমার কোন কোন পোর্শনে 1 রাখবে, কোন কোন পোর্শনে 0 রাখবে, এটা ডিটারমাইন করে তোমাকে সেগুলোকে সেই জায়গায় সেরকম জিনিস রেখে দিয়েছে, ঠিক আছে। ক্যাপাসিটারে তোমার চার্জটাকে সেভাবে স্টোর করে রেখে দিয়েছে, তাহলে এটা পার্মানেন্ট হয়ে গেল। তো অন্য কোনো ভাবে তোমাকে রেখে দিয়েছে, কিন্তু পরে তুমি এটাকে আর রাইট করতে পারবে না। এটার একটা হলো মাস্ট রম, এটা যেটা বললাম সেটা হচ্ছে মাস্ট, আর একটা হচ্ছে তোমার রম। রম মানে হচ্ছে প্রোগ্রামেবল রম। প্রোগ্রামেবল রম বলতে তোমার এখানে মনে করো তোমার এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, এটা হচ্ছে তোমার অ্যাড্রেস লাইন দিয়ে একটা রেজিস্টারকে সিলেক্ট করছো, একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এরকম করে দেওয়া আছে। এরপরে তোমার এখানে সাম সার্কিট দিয়ে তোমার ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে এবং এখান থেকে তুমি রিড করছো, ঠিক আছে। জিনিসটা তুমি তোমার এইখানে একটা নাইট্রোন তার বা কিছু একটা যে থাকবে, যা প্রোগ্রামার তারা প্রোগ্রামিং যখন করবে তখন তোমার এই নাইট্রোন তারটাকে ফিউজটাকে তোমার ব্লো আউট করে দেবে, মানে ফিউজটা কেটে যাবে, তখন তোমার এখানে একটা ইনফরমেশন স্টোর হয়ে থাকবে, বাকিগুলোতে তার অপোজিট ইনফরমেশনটা স্টোর হয়ে থাকবে। এটা যদি 1 বলো, বাকিগুলো তোমার 0 হবে। যেখানে তোমার ফিউজটা একটা স্টেট থাকবে, আর যেখানে তোমার ফিউজটা কেটে যাবে সেটা একটা স্টেটে থাকবে। এইভাবে তোমার ফিক্সড করে দিল, এটা তুমি আর চেঞ্জ করতে পারবে না, পার্মানেন্ট হয়ে গেলো। কারণ এই ফিউজকে নতুন করে লাগিয়ে আবার কাটাবে এরকম কোনো সিচুয়েশন নেই। তাহলে এটা হচ্ছে তোমার পার্মানেন্ট ক্ষেত্রে, যেটা প্রোগ্রাম করে করে তুমি করছো, তার জন্য প্রম বলা হচ্ছে। আর ইরেজেবল ক্ষেত্রে ই প্রম, ইরেজেবল প্রোগ্রামেবল প্রম, আর হচ্ছে ডবল ই প্রম, আর ওটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। ই প্রমটা মানে হচ্ছে যে তোমার ইরেজ করা যায়, কিন্তু সেই ইরেজটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে, মনে করো ক্যাপাসিটি চার্জটা আছে, ঠিক আছে, এই চার্জটা তুমি
পুরো ডিস্কটাকে বা পুরো জিনিসটাকে কম্পিউটারের মধ্যে নিয়ে গেলে একটা ইউভি রে ওর মধ্যে পড়বে। সেই ইউভি রে পুরো জিনিসটাতে তোমার ইউভি রেটা পড়বে এবং পুরো মেমোরিটা সমস্ত ইনফরমেশন গুলোকে সে ইরেজ করে দেবে, ইরেসপেক্টিভ অফ দ্য সেক্টর, ইরেসপেক্টিভ অফ দ্য এনিথিং। কি লোড আছে দেবে না, পুরোটা ইরেজ করে ব্ল্যাঙ্ক তোমাকে তোমাকে দিতে হবে। সেইটা হচ্ছে ইরেজেবল প্রম্পট, যেটা ইউভি লাইট দিয়ে হয়। এটাকে প্রোগ্রাম করে রাখতে হয় আগের থেকে, সেটা তোমার প্রোগ্রামাররা প্রোগ্রাম করে রাখে। কিন্তু ডবল ইপ্রম জিনিসটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল। মনে করো তোমার এই যে মেমোরি আছে, সেই মেমোরি এরকম করে তোমার মনে করো 8টা রেজিস্টার তোমার এরকম করে আছে, এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এটা রেজিস্টার, প্রত্যেকটা 8টা বিট আছে। ইপ্রমের ক্ষেত্রে সমস্ত জিনিসটাকে ইরেজ করে দেবে, কিন্তু ডবল ইপ্রমে যে ইলেকট্রিক্যালি ইরেজেবল সেটা সমস্ত জিনিসটাকে ইরেজ করবে না। রেজিস্টার লেভেলের সেকশনে, রেজিস্টার লেভেলে গিয়ে তোমাকে ইরেজটা করবে। এই রেজিস্টার থেকে তোমার ইরেজ করা প্রয়োজন না এই বিট থেকে তোমার ইরেজ করা প্রয়োজন, এটার উপর ডিপেন্ড করে তোমার সেই পার্টিকুলার জায়গাটাকে শুধু ইরেজ করবে, পুরো বাকি জায়গাটা তোমার অ্যাজ ইট ইজ রেখে দেবে। যেটুকু যেটুকু বিটের পজিশনে তোমার ইরেজ করা প্রয়োজন সেগুলো তোমার ইরেজ করবে। এটা কখন কাজে লাগে? এটা যখন তোমার সফটওয়্যার আপডেট করতে হয়, সফটওয়্যার যখন এটা ইনস্টল করলে তার যদি ইনফরমেশন রেজিস্ট্রিতে রয়ে গেল, ঠিক আছে, এবার যখন সফটওয়্যারটা আপডেট ভার্সন এলো, সে কি সফটওয়্যারটাকে আনইনস্টল করে, ইনস্টল করে কি করে না, রেজিস্ট্রিটাকে আপডেট করে। সেই যে আপডেটটা হবে সে রেজিস্ট্রি লেভেলে গিয়ে পরে সেটাকে আপডেট করবে এবং সফটওয়্যার আপডেট তোমার কম্পিউটারের মধ্যে অ্যাড করে দেবে। জাস্ট ই ডবল ই প্রম এই টেকনিকে রেজিস্টার লেভেলে গিয়ে বিট ওয়াইজ কোন জায়গায় বিট প্যাটার্নটা চেঞ্জ করতে হবে করে দেবে। আর ফ্ল্যাশ মেমোরি এটা হচ্ছে এই ইপ্রম আর ডবল ইপ্রমের মাঝখানে, যেখানে তোমার রেজিস্টার লেভেলে গিয়ে পরে বা বিট পজিশনে গিয়ে পরে তোমাকে ইরেজ করবে না, একটা পার্টিকুলার সেক্টর মনে করো জিনিসটা তুমি অনেকগুলো সেক্টরে ভেঙে নিয়েছো, পুরো মেমোরিটাকে তুমি অনেকগুলো সেক্টরে ভেঙে নিয়েছো, পার্টিকুলার সেক্টরকে তোমার কমপ্লিটলি ইরেজ করে দেবে, বাকি পোর্শন গুলো একই রকম রাখবে। এবং এটা খুব পপুলার ফ্ল্যাশ মেমোরিটা, ঠিক আছে। তোমার পুরো যদি 256 1 কিলোবাইটের যদি মেমোরি হয়, তোমার 256 বাইটের একটা করে সেক্টর হিসেবে ট্রিট করবে। যখনই তুমি ইরেজ করতে বলবে পার্টিকুলার সেক্টরকে ইরেজ করার জন্য ইনস্ট্রাকশন দেবে, সেই সেক্টরকে ইরেজ করে দেবে। অবশ্যই এখানে কমপ্লিট টোটাল ইরেজ করারও প্রভিশন আছে। তুমি যখন বলবে যে টোটাল ইরেজ করো, তখন সে কমপ্লিটলি ইরেজ করে দেবে, ইরেসপেক্টিভ অফ সেক্টর বা রেজিস্টার লেভেল, ইরেসপেক্টিভ অফ রেজিস্টার। ওকে। আর এই স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে তোমার যেগুলো হচ্ছে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রম, ম্যাগনেটিক টেপ, এই সমস্ত জিনিসগুলো যেগুলো বা চার্জ কাপেল ডিভাইস, এগুলো সবই হচ্ছে তোমার স্টোরেজ ডিস্ক, স্টোরেজ ডিভাইসের উপর বা ব্যাকআপ নিচ্ছে, সেকেন্ডারি স্টোরেজ বা ব্যাকআপ যেটা নিচ্ছ, ঠিক আছে। স্যার বলো। স্যার বলছিলাম যে রমের ক্ষেত্রে যদি আমরা কোনো ভিডিও কিংবা কোনো পিকচার যদি আমরা ল্যাপটপে বা কম্পিউটারে সেভ করি, তাক্ষেত্রে তো স্যার রমটাকে রাইট করা হচ্ছে রমে মানে কোনো কম্পিউটারে যদি কোনো ভিডিও বা রমটাকে রাইট করার প্রভিশন তোমাকে দেবে না, ঠিক আছে। এটা করতে গেলে তোমাকে এই প্রোগ্রামারে এক্সপার্ট হতে হবে, কোন কোন তুমি বিট পজিশনে গিয়ে তুমি তাকে রাইট করাচ্ছ, ঠিক আছে। স্যার বলছি তাহলে তোমাকে জানতে হবে কোন কোন বিট প্যাটার্নে তুমি 0 রাখবে, কোনটাতে 1 রাখবে। দ্বিতীয়ত তোমাকে যে যে তোমাকে কি বলবো, যে তোমাকে পাসটা দেবে সেই পাসটা যে কোনোটা পাথে গিয়ে তোমাকে রাইট করতে হবে তো, বা যে ইন্টারফেসটা তোমাকে দেবে সেই ইন্টারফেসটা তোমার কাছে অ্যাভেলেবেল নয়। যারা হার্ডওয়্যার লেভেলে ইন্টারফেস করে তারা একমাত্র এই জিনিসটা করতে পারবে। তুমি তো সফটওয়্যার লেভেলে কাজ করো ওএস, সেখানে তোমাকে এই সিচুয়েশনটা দেবে না, এই প্রভিশনটা দেবে না। এটা পুরো হার্ডওয়্যারের মধ্যে দিয়ে পরে তোমাকে কাজটা করতে হচ্ছে রমের ক্ষেত্রে। বা নর্মাল রিড রাইট যেটা, সেটা তোমাকে সফটওয়্যার তোমাকে সাপ্লাই করে রেখেছে কপি পেস্ট ইনস্ট্রাকশন গুলো, কিন্তু পার্টিকুলার কোন জায়গায় কপি হচ্ছে বা কোন সেক্টরে কপি হচ্ছে পেস্ট হচ্ছে সেটা তোমাকে কখনোই কম্পিউটার বা তোমার জানার সম্ভব নয়। একটা মেমোরি ড্রাইভের বা পেন ড্রাইভের অনেকগুলো সেক্টর আছে, কোন সেক্টরে তোমার ইনফরমেশনটা স্টোর হয়েছে তুমি কি জানতে পারো কি? পারো না। তাহলে রমের কোন অ্যাড্রেসে কোন ইনফরমেশনটা রাখবে, কোন বিট প্যাটার্ন রাখবে, এটা তোমাকে হার্ডওয়্যার লেভেলে যেতে হবে।
সেখানে গিয়ে তোমার প্রোগ্রামিংটা করে আসতে হবে, ঠিক আছে? সেই ইন্টারফেসটা তোমাকে দেয় না, সেটা তোমাকে যারা এক্সপার্ট, যারা ম্যানুফ্যাকচারার, সেখানে যে ইঞ্জিনিয়ার আছে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, তারা এই ধরনের কাজগুলো করতে থাকে। তার সঙ্গে প্রোগ্রামিং এক্সপার্ট যারা হয় তারা এই কাজগুলো করে থাকে। তাহলে স্যার কোনো ভিডিও কম্পিউটারে সেভ করাটা কি কি তাহলে কোন এর মধ্যে পড়ে? কি ফুল ভিডিও কি বলতে হয় বুঝতে পারছি না। না স্যার কোনো ভিডিও এই যে কম্পিউটারে রমে সেভ করা, মেমোরিতে সেভ করাটা তো রম ক্যারেক্টার। না না, মেমোরিতে সেভ মানে রম কে বললো? তুমি স্টোরেজ ডিভাইসে সেভ করছো, ইউজ করছো তোমার র্যামটাকে। রমে তুমি কিছু সেভ করছো না, রমে যা করার আগে থেকে করা হয়েছে, ম্যানুফ্যাকচারার যা করে দিয়েছে, ঠিক আছে? কিছু মনিটর প্রোগ্রাম থাকে, কিছু মেশিনে অ্যাসেম্বলার যে জিনিস কিছু থাকে, ঠিক আছে? ওখানে তুমি কিছু করবে না, তুমি যা করবে তোমার র্যাম অথবা তোমার স্টোরেজ মেমোরি, স্যার একটা র্যাম স্টোরেজ মেমোরি কিভাবে থেকে একটা প্রসেসিং স্টোরেজ স্পিডটাকে মেমোরি বাড়াই? তুমি কপি পেস্ট করো। বলো কি বলছিলে? প্রসেসিং স্পিডটাকে র্যাম কিভাবে বাড়াই? র্যাম কি করে বাড়াচ্ছে? প্রসেসিং স্পিড র্যাম কিভাবে বাড়াচ্ছে সেটা যদি জানতে হয়, মনে করো তোমার র্যামটা হচ্ছে 1K, কিন্তু তোমাকে 2K এর ডাটা হ্যান্ডেল করতে হচ্ছে, তাহলে তুমি র্যামে প্রথমে সেটা, র্যাম মানে হচ্ছে প্রসেসর ইন্টারাকশন করতে পারে সেরকম একটা জায়গা, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর যেটাকে অ্যাক্সেস করতে পারে সেই জায়গাটা। তোমার হার্ড ডিস্কে আছে 2K এর ইনফরমেশন, যে তোমার প্রসেসরকে প্রসেস করতে হবে, কিন্তু র্যাম আছে তোমার 1K। তাহলে প্রসেসর কি করবে? প্রথমে তোমার 1K নিয়ে আসবে, সেটাতে কাজ করবে, তারপরে আবার সেটা কাজ হয়ে যাওয়ার পর পরের 1K নিয়ে আসবে র্যামে, তারপরে কাজ করবে। তাহলে দুবার তোমার কাজটা করতে হচ্ছে। কিন্তু তোমার র্যামে যদি হয় 4K এর হয় কি হয়, আর তোমার যদি হয় 2K যদি তোমার ইনফরমেশন হয়, র্যাম তোমার মাঝে মাঝে পুরোটাই নিয়ে চলে আসবে র্যামে, একটা সিঙ্গেল কাজে তোমার হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। তাহলে এভাবে স্পিডটা বাড়বেই। হ্যাঁ স্যার, ঠিক আছে। এরপর হচ্ছে মেমোরি ইন্টারফেসিং। মেমোরি ইন্টারফেসিং যেটা 4th চ্যাপ্টারে আছে। স্যার কি বলছো? আজকে এই পর্যন্ত হবে না, আরো পড়াতে হবে, আর মেমোরি পার্টটা পড়ে করতে হবে। কটা বাজলো? 4:43। এই তো 2:30 শুরু হয়েছে। স্যার কেউ একজন কানেক্ট হয়ে আছে, নাম দেখাচ্ছে না। হ্যাঁ আমি জানি না সে কে। স্যার আমাদের মধ্যে তো কেউ না বোধ হয়। কেন? স্যার রিমুভ করে দিন স্যার, রিমুভ করে দিন তখন। দুজন না আছে না তো, না, একজন না। স্যার বাইরে ব্যাপারটা কেউ হতে হচ্ছে পারে যে স্যার। আচ্ছা দুজন আছে তোমরা কি ওরকম। কোনো, তোমরা কি এই পাসপোর্টটা সিলেক্ট করেছো, শেয়ার করেছো কারোর সাথে? না স্যার, আমরা করিনি, আমি তো করিনি। না স্যার না স্যার। সায়নেরই নাম দেখাচ্ছে না। পর্দা নিয়েছিল কত? স্যার বলছি আমার ল্যাপটপ কানেক্ট আছে, মানে আমার আলাদা একটা ই করা আছে। বুঝতে পারছি না। আননেম তুমি? হ্যাঁ স্যার। আননেম কে? না, আমার নাম দেওয়া আছে তো, মিন্ময় সরকার। মিন্ময় সরকার দিয়ে তো আছেই না, আননেমটা কে? সায়নের নাম দেখাচ্ছে না। আমার তো নাম দেখাচ্ছে। দুজনের ওই সায়ন দেখাচ্ছে না। আমি জানি না তারা। আমার নামটা স্যার খুব ছোট করে দেখাচ্ছে, নিচে ছোট্ট করে। আর একজনের নাম দেখাচ্ছে তোমার নামও দেখাচ্ছে না, সায়ন দেখাচ্ছে না নাম। সায়নের নামও দেখাচ্ছে না। সায়নের নাম কোথাও দেখাচ্ছে না। এবার আমি তো দেখতে পাচ্ছি আমার নাম। লিস্টটাতে গিয়ে দেখ, দেখাচ্ছে না। যাই হোক, আননেম কে আছে আমার জানার দরকার নেই, আমি তো কিছু করছি না, আমি ক্লাসে নিচ্ছি। তাদের যদি ইচ্ছে থাকে তাদের, আর পরের দিন থেকে আমি পাসপোর্টটা চেঞ্জ করে দেবো। নেক্সট হচ্ছে মেমোরি ইন্টারফেসিং।
মেমোরি ইন্টারফেসিং এর ক্ষেত্রে একই জিনিস যেটা প্রথমে বললাম, সেটা নতুন করে আর কিছু বলার নেই। একটাই হচ্ছে তোমার তোমার মেমোরিটা কিরকম সাইজের আছে, সেই সাইজের সঙ্গে তোমার ইনপুট আউটপুট বাফার গুলো আছে। রিড রাইট মেমোরিটা যদি হয় তোমার মনে করো 2048 × 8, মানে 2048 নাম্বার অফ মানে 2K তোমার মেমোরি আছে, এবং ইনপুট ডাটা আছে 8 বিটে। এটা হচ্ছে ইনপুট বাফার আইবি, এটা হচ্ছে আউটপুট বাফার ওবি। এখানে তুমি তোমার রিড বার সিগন্যাল আছে, এখানে তোমার রাইট বার সিগন্যাল আছে, এবং তার সঙ্গে আছে তোমার চিপ সিলেক্ট সিগন্যাল। এখানে যদি চিপ সিলেক্ট সিগন্যালটা দাও, এটার সঙ্গে যদি চিপ সিলেক্ট সিগন্যালটা দাও, তাহলে দুটো দিয়ে পড়বে। এখানে দিলেও এটা অ্যাক্টিভ হবে, এটা দিলেও এটাও অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আর আছে তোমার ইন্টারনাল ডিকোডার। এখন যেহেতু 2048, ঠিক আছে, 1024 কত ছিল, 10খানা অ্যাড্রেস লাইন লাগতো। এখানে তোমার লাগবে 11খানা অ্যাড্রেস লাইন। A0 to A10 11খানা অ্যাড্রেস লাইন। বাকি যে চিপ সিলেক্ট লাইনটা সেটা তোমার A15 to A11 এই অ্যাড্রেস লাইন দিয়ে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? এটা রিড রাইটের ক্ষেত্রে। আর যদি রম হতো তাহলে বা ইপ্রম যে কোনো কিছু হোক না কেন, তাহলে তোমার এই রাইট পোর্শনটাই তোমার থাকতো না। যদি রম বা প্রম হতো তাহলে এই রাইট পোর্শনটাই তোমার থাকতো না, পুরো চিপ সিলেক্ট তোমার এখানে চলে আসতো, আর এটা হয়তো ইপ্রম, মানে এখানে তোমার রাইট করার কোনো অপশন দেবে না, ঠিক আছে? এখানে যে তোমার আউটপুট ডাটা আসবে, আর ওটা ইনপুট ডাটা ছিল আগের, কিন্তু ইপ্রমের ক্ষেত্রে সেটা নেই। এখন এক্ষেত্রেও তোমার পার্টিকুলার একটা মেমোরির সঙ্গে ইন্টারফেস যদি করতে হয়, আমি এতক্ষণ দেখালাম মেমোরিটা ম্যাপ করবে কি করে, বা মেমোরি অ্যাড্রেস গুলো তুমি রেজিস্টারগুলোকে কোন অ্যাড্রেসে বা কোন নাম দিয়ে ডাকবে, এতক্ষণ এটা দেখছিলাম। এখন হচ্ছে মেমোরিটা কি ইন্টারফেস করবে বা মেমোরিটা কি অ্যাক্সেস করবে, অথবা এর সঙ্গে ইন্টারাকশন করবে কি করে। প্রথমত হচ্ছে যে এক্ষেত্রেও তোমার যে চিপে তোমার মেমোরিটা আছে সেই চিপটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। প্রথম হচ্ছে তোমাকে to be able to select the chip, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই দ্য রেজিস্টার, কোন রেজিস্টারের সঙ্গে ইন্টারসেন্ট করবে। আর 3 নাম্বার হচ্ছে যে কি করতে চাইছো, রিড না রাইট, এনেবল অ্যাপ্রোপ্রিয়েট বাফার। দুটো বাফার আছে, রিড বারে আর রাইট বারে। তাহলে তুমি কোন বাফারটাকে তুমি অ্যাক্টিভেট করছো? রাইট যদি করতে চাও তাহলে রাইট বার লাইনটা ইউজ করে ওখানে রাইট বার বাফারটাকে অ্যাক্টিভেট করাতে হবে, এনেবল করাতে হবে, ঠিক আছে? তো এই তিনটে কাজ প্রসেসর কিভাবে করবে, তবে তার ইন্টারফেসিংটা হবে মেমোরির সঙ্গে। সিলেক্ট দ্য চিপ, এই চিপটাকে সিলেক্ট করবে প্রসেসর, এবং আইডেন্টিফাই দ্য রেজিস্টার, এই দুটোকে একসাথে করবে তার অ্যাড্রেস লাইন দিয়ে, ঠিক আছে? এখানে যে অ্যাড্রেস লাইন আছে সেই অ্যাড্রেস লাইন দিয়ে সিগন্যাল পাঠিয়ে এই দুটো কাজকে সে একসাথে করবে। কিভাবে করবে তার একটা এক্সাম্পল কয়েকটা আমি দেখালাম আগে, যে তোমার যে মেমোরি সাইজ, সেই মেমোরি সাইজের রেসপেক্টিভ কতগুলো অ্যাড্রেস লাইন তোমার প্রয়োজন, সেটা দিয়ে সে রেজিস্টারটাকে আইডেন্টিফাই করবে। আর বাকি যে অ্যাড্রেস লাইনগুলো পড়ে থাকলো সেইগুলোকে তুমি সুইচেবল সার্কিট ইউজ করে চিপ সিলেক্ট লাইনটা এনেবল করবে। তাহলে সে এটার সঙ্গে ওপেন হলো ইন্টারঅ্যাকশন করার মতো। এখন তুমি যদি রাইট করতে চাও তাহলে রাইট বার লাইনটাকে ইউজ করো, কন্ট্রোল সিগন্যাল পাঠাও এটা। আর যদি রিড করতে চাও তাহলে রিড বার লাইনটাকে এনেবল করো, তাহলে তুমি রাইট বার রিডটা করতে পারবে। এখন এই যে চিপ সিলেক্ট লাইন, এই চিপ সিলেক্ট লাইনটা তোমরা বই দেখবে মেমোরি রিড এবং মেমোরি রাইটের সাইকেল গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে চিপটা সিলেক্ট করছো, এই চিপের জন্য আমি একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে তোমার একটা ন্যান্ড গেট ইউজ করে তোমার A15 A14 এখানে বাবেল দিয়ে A13 A12 A11 আর মনে করো A10,
11 12 13 14 16। এরপরে এটা তুমি চিপ সিলেক্ট লাইনে তুমি কানেক্ট করাচ্ছিলে মেমোরি, ঠিক আছে? তাহলে এখানে চিপ সিলেক্ট লাইনটা 0 হলেই তবে তুমি এই চিপটা এনেবল হবে। তো সেটা তখনই হবে যখন A15 টু A10 অল আর 0। তুমি তোমার সার্কিটের এখানে তুমি অন্যরকম করে কাজটা করছিলে, যেখানে A15 1 বাকিগুলো সব 0 হয়েও চিপ সিলেক্ট লাইনটা অন্য একটা চিপকে সিলেক্ট করছিল। তাহলে প্রথম যে জিনিসটা হচ্ছে তোমাকে যদি ইন্টারেস্ট করতে হয়, তুমি যে অ্যাড্রেস লাইনে তুমি যে পাঠাচ্ছ ইনফরমেশনটা, এটা হচ্ছে লোয়ার অর্ডার অ্যাড্রেস, এটা হচ্ছে হায়ার অর্ডার অ্যাড্রেস, ঠিক আছে? 15 টু 8 আর এটা হচ্ছে 10 থেকে 15 হ্যাঁ প্রত্যেকটা 0 না প্রত্যেকটা 1 হতে হবে? এ এ বলো বলো এইখানে যে অ্যাড্রেসটা পাঠাচ্ছিলে প্রত্যেকটা 0 বা প্রত্যেকটা 1 হতো এমন কিছু নয়। তুমি তোমার জিনিসটার উপর ডিপেন্ড করে তোমাকে এই জিনিসটা করতে হবে। সেটা হচ্ছে যে চিপ সিলেক্ট লাইনটা যখন তুমি 0 চুজ করতে চাইছো তাহলে সে এই চিপটা সিলেক্ট হবে। তাহলে তোমার এখন টেন্ডেন্সি হচ্ছে তোমার এই থেকে সিলেক্ট করা, তাহলে তোমার এনি হাউ এটাকে তোমার 0 করতে হবে। এই লাইনটা 0 তখনই করতে পারবে যদি তোমার যে সার্কিটটা ইউজ করেছো সেই সার্কিটের প্রত্যেকটা A15 টু A10 তোমার যদি 0 থাকে তাহলে তোমার এটা হবে। তাহলে তুমি যে অ্যাড্রেসটা পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটার এখানে যে মেমোরিগুলো আছে তার মেমোরিগুলো A15 টু A10 লাইনগুলো সবগুলো যদি 0 হয় তাহলে এখানে মেমোরি এখানে রেজিস্টারগুলো সিলেক্ট হবে। বাকিগুলো ডিপেন্ড করছে কোন রেজিস্টারটা, বাকি অ্যাড্রেস লাইনগুলো তোমার এখানে ইন্টেল ডিকোডার সার্কিট দিয়ে তোমার ঠিক করছে কোন রেজিস্টারটা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাড্রেস যে লাইনটা আছে এই অ্যাড্রেস লাইনটাকে ডিকোড করা প্রপারলি। কোন রেজিস্টারটাকে সিলেক্ট করবে সেই সিলেক্টটা করতে গেলে তোমাকে এখানে এই অ্যাড্রেস যে লাইনটা আছে পুরোটা প্রপারলি ডিকোড করা। এবং ডিকোড করবে কি করে, তোমার কাছে অ্যাভেলেবেল যে মেমোরি আছে সেই মেমোরির সাইজের উপর ডিপেন্ড করে তোমাকে এই ডিকোডিংটা হবে, ঠিক আছে? এবং এইখানে যে ডিকোডিংটা হচ্ছে সেটা অ্যাবসলিউট ডিকোডিং না পার্সিয়াল ডিকোডিং। সেই যে জিনিসটা এই চিপ সিলেক্ট লাইনের এই যে জিনিসটা এটাই তোমার দুভাবে করা হয়ে থাকে। একটা যদি এরকম হয়, আচ্ছা এটা চারটে দিয়ে দেখায়, A15 A14 A13 আর A12। এরকম ভাবে তুমি এখানে 0 তুমি তৈরি করতে পারো, অথবা আরেকটা জিনিস ভাবে তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার তিনটে লাইনকে এখানে কানেক্ট করা লাগে, A12 A13 A14, এবং তুমি তোমার চিপ সিলেক্ট লাইনটা তুমি মনে করো এইখানে দিলে, এবার তুমি O0 বলে একটা লাইন দিয়েছো, সেই O0 লাইনে দেবে এটা যে 324 ডিকোডার, ঠিক আছে? সরি 328 ডিকোডার। এবারে এই ডিকোড সার্কিটটাকে এনেবল করার কিছু লাইন আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তিনটে এনেবল লাইন E3 E2 E1, ঠিক আছে? আচ্ছা এটা আমি এটা এখন দিচ্ছি, পরে আমি জিনিসটা বলছি, এটা O7 আমি দিচ্ছি। তাহলে E2 E1 এই দুটোতে 0 আসতে হবে, এটাতে 0 এটাতে 0 আর এটাতে যদি 1 হয় তাহলে 328 ডিকোডার এই চিপটা এনেবল হবে, এই ডিকোডার সার্কিটটা এনেবল হবে, ঠিক আছে? এবং যদি তোমার এখানে আমার এটা দেখানোর অর্থ হচ্ছে এখানে কম্বিনেশন তিনটা যদি 1 হয় তাহলে সে 7 নম্বর লাইনটাকে সে 0 করবে, যেহেতু অ্যাক্টিভ লো দিচ্ছি। 328 ডিকোডার তিনটা থেকে যে কোনো একটাতে হবে, কোনটাতে হবে? এই আউটপুট কম্বিনেশন, এই ইনপুট কম্বিনেশনটার বাইনারি কম্বিনেশনটা করছো কোনটা? 7, তো তাহলে 7 লাইনটা হবে, ঠিক আছে? এইখানে এটা করলাম, আমার এইখানে এটা 0 রাখার জন্য আমি এটাকে গ্রাউন্ড করে দিলাম,
আর এটাকে 1 রাখার জন্য আমি এটাকে A50 করে দিলাম, ঠিক আছে? তাহলে আমি যদি এটা A15 করে দিই, তাহলে আমার যদি আমার A15 is equal to 1, A14 is equal to 1, A13 is equal to 1, A12 is equal to 1 যদি হয়, তাহলে আমার এখানে 0 আসবে, তবে আমার চিপটা সিলেক্ট হবে। এটা বোঝা গেল তো? জাস্ট এটা ফরগেট অ্যাবাউট দিস। এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার চিপ টু 8 ডিকোডার, আমার ইনপুটের যা কম্বিনেশন হবে, আমি এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন এরকম হবে, এমন ভাবেই দেখানো হয়। এটা 7 থাকা মানে 7 নাম্বার লাইনটা, 0 to 7 আউটপুটে কটা লাইন থাকতে পারে, 8টা লাইন থাকতে পারে। সেটাকে যদি আমি এই প্যাটার্নে যদি নামকরণটা করি 0 to 7, তাহলে 7টা হচ্ছে বাইনারি ফর বাইনারি 111 ইনপুট, তাই তো? তাহলে এই 3টে 1 1 থাকলে এই লাইনটা অ্যাক্টিভ হবে। যদি 3টে 0 থাকতো তাহলে 0 লাইনটা অ্যাক্টিভ হতো, ও 0 থেকে আমি বের করতাম, ঠিক আছে? এবং এটা এই পুরো ডিকোডার সার্কিটটা অ্যাক্টিভ হতে তখনই 3টে এনেবল লাইন ফ্রুটফুল হয়, 3টাই যদি স্যাটিসফাই করে। এটা বাবেল দেওয়া আছে মানে এটা অ্যাক্টিভ লো হতে হবে, এটা 0 এটা 0 এবং এটা যদি 1 হয়, তাহলে 3টাই অ্যাক্টিভ হবে, তাহলে এই ডিকোডার সার্কিট অ্যাক্টিভ হবে, তবেই তোমার এখানে এই ইনফরমেশনটা পাস করবে। তাহলে A15 is equal to 1, A14 is equal to 1, A13 is equal to 1, A12 is equal to 1 যদি হয়, তাহলে তোমার চিপটা সিলেক্ট হবে। তাহলে এই 4টে নাম্বার যদি 1 হয় তাহলে সিলেক্ট হবে। সিমিলারলি এক্ষেত্রে তোমার এই 4টে নাম্বার 0 হতো তাহলে সিলেক্ট হচ্ছিল। এই 0টাকে তুমি 1 করেই দিতে পারতে, এগুলোকে বাবেলগুলো যদি হাটিয়ে দিতে, এখান থেকে অমিট করে দিতে, তাহলে এই 4টে যদি 1 হতো তাহলে তোমার এটা সিলেক্ট হতো, চিপসটা সিলেক্ট হতো। তাহলে একই জিনিস NAND গেট দিয়ে আমি করছি অথবা 3 to 8 ডিকোডার দিয়ে করছি, ঠিক আছে? মেইনলি যেটা করা হয় 3 to 8 ডিকোডার বা এই জাতীয় ডিকোডার সার্কিট দিয়ে তোমার এই ডিকোডিংটা করা হয়ে থাকে। তাহলে কমপ্লিটলি ডিকোডার সার্কিট দিয়ে আমি আমার একটা চিপকে একটা মেমোরির সঙ্গে কিভাবে ইন্টারফেস করবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডিকোডিং কিভাবে করবো অ্যাড্রেসটাকে, মনে করো আমার যদি এটা হয় 3 to 8 ডিকোডার, 3টে ইনপুট লাইন A12, A13, A14 আর 3টে এনেবল লাইন, তার একটা অ্যাক্টিভ হয়, দুটো অ্যাক্টিভ লো, ঠিক আছে? অ্যাক্টিভ হয় যেটা, সেটা আমি +5 ভোল্টের সঙ্গে আমি কানেক্ট করে দিয়েছি। অ্যাক্টিভ লো সেটা আমি গ্রাউন্ড করে দিয়েছি। আর একটা অ্যাক্টিভ লো যেটাকে আমি A15 এর সঙ্গে কানেক্ট করেছি, ঠিক আছে? A15 এর সঙ্গে তুমি কানেক্ট করালো। আর এইখানে 3 to 8 ডিকোডারে তুমি O0 থেকে বের করছো, তার মানে এটা যদি 0 হয় তাহলে আমি এখান থেকে পাবো। এবং এই যে লাইনটা আসছে সেটাই তোমার যে মেমোরিটা আছে সেই মেমোরি চিপ সিলেক্ট লাইনে কানেক্টেড হচ্ছে বা চিপ এনেবল লাইনে। এবং তোমার রাইট বার বা রিড বার জিনিসটা, এটা হচ্ছে তোমার আইও লাইন, ঠিক আছে? এবং তোমার রাইট বার বা রিড বার আমি এভাবে এখন লিখে রাখছি, আর এমএম আর এমএমডব্লিউটা লিখছি না। আর বাকি যে অ্যাড্রেস লাইনগুলো সেগুলো তোমার এইখানে আছে A0 to A11। তাহলে এইটা হচ্ছে তোমার কতগুলো রেজিস্টারকে সিলেক্ট করার জন্য 4096.8, ঠিক আছে? 12টা তোমার বাইনারি নাম্বার দিয়ে 4096, 2 to the power 12 is equal to 4096। তাহলে দেখো A15 যদি আমার প্রথমত আমাকে চিপটা এই 3 to 8 ডিকোডারকে আমার ডিকোড এনেবল করতে হবে। আমার এই চিপটাকে সিলেক্ট করতে গেলে আমার চিপ সিলেক্ট লাইনে 0 আসা প্রয়োজন। এইটা 0 তখনই আসবে যদি আমার এই ইনপুটে 3টাতে 0 থাকে। আবার এই 3টা ইনপুটে 0 থাকলেও আমার এখানে 0 আসবে এমন কোনো মানে নেই, যদি আমি না এই 3 to 8 ডিকোডারটাকে এনেবল করে রাখি। তাহলে আগে এটাকে এনেবল করো, তারপরে এখানে 3টে 0 দাও, তবে এই ইনফরমেশনটা এখানে আসবে 0, সেই 0টা এখানে এসে এই চিপটাকে সিলেক্ট করাবে। এটাকে এনেবল করতে গেলে যেহেতু এটা হচ্ছে E3 ছিল, এটা E2 ছিল, এটা E1 ছিল। E3 যেহেতু অ্যাক্টিভ হয় 5 ভোল্টের কানেক্ট করে দিয়েছি, E2 যেহেতু আমার অ্যাক্টিভ লো আমি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। আরেকটা আছে যেটা আমার আরেকটা অ্যাড্রেস লাইন সঙ্গে কানেক্ট করে দিয়েছি, সেটা অ্যাক্টিভ লো। এখানে তুমি 0 অ্যাপ্লাই করো, আদারওয়াইজ তোমার এটা অ্যাক্টিভ হবে না।
জিরো অ্যাপ্লাই করে এটাকে অ্যাক্টিভ করলে এই দিনে জিরো এলো, এখানে জিরো এলো, এই চিপটা সিলেক্ট হয়ে গেলো। তাহলে এই চিপের যে মেমোরির ম্যাপিংটা হলো সেটা কিরকম হলো, A15, A14, A13 আর A12, এই চারটে জিরো হতেই হবে, আদারওয়াইজ এই চিপটাই সিলেক্ট হবে না। আর বাকি এই 11 থেকে জিরো পর্যন্ত তোমার করা এখানে 12টা লাইন, ঠিক আছে? 12টা লাইনকে চারটে একটা ভাঙলে কি হয়, 4 4 4, তিনটা চারের, হ্যাঁ? তাহলে একটা হেক্সে জিরো, আর একটা হেক্সে জিরো, আর একটা হেক্সে জিরো, লোয়েস্ট নাম্বারটা, আর হেক্সের হাইয়েস্ট নাম্বারটা এফ এফ এফ। এটার করেসপন্ডিং হেক্স নাম্বারটা হচ্ছে তোমার জিরো, ঠিক আছে? এই চারটের করেসপন্ডিং হেক্স নাম্বারটা হচ্ছে তোমার জিরো। তাহলে জিরো থেকে তিনটে জিরো, জিরো থেকে তিনটে এফ, এইটা হচ্ছে তোমার এই চিপটার মেমোরিটাকে ম্যাপ করা হলো এই অ্যাড্রেস দিয়ে, এবং ইন্টারফেসিংটা করছে এই সার্কিটরি দিয়ে। এইখানে জিরো অ্যাপ্লাই করো, এই তিনটে জিরো অ্যাপ্লাই করো, তবেই তোমার এখানে চিপটা সিলেক্ট এনেবল হবে, এবং তার সঙ্গে এগুলো তুমি কাট করো প্রপারলি, তবেই তোমার এনেবল হবে, তবেই তোমার এই চিপটা সিলেক্ট হলো। কোন রেজিস্টারের সঙ্গে তুমি কানেকশনটা করতে চাইছো, সেটা তোমার জিরো, মনে করো 1 এফ এফ এর সঙ্গে যদি হয়, তাহলে জিরো প্রথমে দাও, এই চারটে জিরো তো আসছেই সবসময়। তাহলে A11, A10, A9 আর A8, এই চারটে তুমি জিরো দাও, তাহলে তার করেসপন্ডিং হেক্সটা জিরো হয়। কিন্তু এটা যদি 1 করো, তার করেসপন্ডিং হেক্সটা তোমার এখানে 1 আসবে, ঠিক আছে? আর বাকিগুলো তোমার সবগুলোই 1 করো, A7 লোয়ার অর্ডারটা সবগুলোই তুমি 1 করো, A7 to A0, তাহলে তোমার FF টা হচ্ছে। তাহলে হায়ার অর্ডারের দিকে যে চারটে আছে, নিচের দিকে হায়ার অর্ডার অ্যাড্রেসের নিচের দিকে যে চারটে আছে তাদের 0 0 1 দাও, আর হায়ার অর্ডারের হায়ার দিকে চারটে আছে তাদের চারটে জিরো করো, তাহলে তোমার এই চিপ সিলেক্ট হয়ে যাবে। এবং এই রেজিস্টার যে কোনো একটা রেজিস্টারকে সিলেক্ট করে, কোন রেজিস্টার সিলেক্ট করবে, 01 পেজে রেজিস্টারগুলোকে সিলেক্ট করবে। আমি বললাম যে 0 to FF হচ্ছে এক পেজ, তাহলে 01 পেজের রেজিস্টারগুলোকে সিলেক্ট করবে, এবং কোন রেজিস্টারকে সিলেক্ট করবে, FF নাম্বার অফ রেজিস্টার, FF নাম্বার লাইনটা সিলেক্ট করছে, 01 পেজে FF নাম্বার লাইনটাকে সিলেক্ট করছে। এইভাবে ওই মেমোরির ওই রেজিস্টার থেকে ইন্টারফেস করছে, ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা আমি করলাম, এই জিনিসটাতে আমার যেটা হলো সেটা হচ্ছে টোটাল এনকোডিং হয়েছে, ঠিক আছে? A15, এটা আবার আমি লিখছি বারবার, স্লো হয়ে যাচ্ছে পড়তে, কিন্তু এটা না লিখলে এই চারটে ছিল তোমার এর জন্য, আর এগুলো হচ্ছে অ্যাড্রেসের জন্য। A11, A10, A8, A9, আর লোয়ার অর্ডারের জন্য A7, A6, A5, A4, A3, A2, A1 আর A0। এই চারটা হচ্ছে তোমার সি সিলেক্টের জন্য কাজে লাগছিল, ঠিক আছে? বাকিগুলো তোমার অ্যাড্রেস ডিকোডিং হচ্ছিল 12টা লাইন থেকে। তাহলে এখানে তোমার সমস্ত অ্যাড্রেস লাইনগুলোকে তোমার ইউজ করতে হচ্ছে ফর ম্যাপিং দ্য রেজিস্টার বা ম্যাপিং দ্য মেমোরি। এখানে তোমার চারটেতেই জিরো দিতে হচ্ছিল, আর এইগুলোর প্রত্যেকটাকে তোমার প্রথমে একটা কম্বিনেশন জিরো দিলে একটা মেমোরিকে সিলেক্ট করবে, 0 0 0 1 দিলে আর একটাকে করবে, এবং হাইয়েস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে এফ 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 এফ, এখানে 8টা এফ, ঠিক আছে? এখানে এগুলো রেডি করলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, রেডি করি। তাহলে এইভাবে সেট করতে হচ্ছিল, কিন্তু এগুলোকে জিরো রাখতে হবে, কারণ এটা চিপটা সিলেক্ট করার জন্য সব ক্ষেত্রে একই। 16টা অ্যাড্রেস লাইনকে তোমার ইউজ করতে হচ্ছে তোমার প্রপার ম্যাপিং এর জন্য। এটা হচ্ছে অ্যাবসলিউট বা টোটাল বা কমপ্লিট তোমার এনকোডিং। এবং এর অ্যাড্রেস রেঞ্জটা, এই যে মেমোরিটা সিলেক্ট করছে তার অ্যাড্রেস রেঞ্জটা কি হচ্ছে, এটা হচ্ছে লোয়েস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইয়েস্ট অ্যাড্রেস। এটা হচ্ছে জিরো, এক্সেন্ড করি, এটার জন্য হচ্ছে জিরো, এটার জন্য 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 এ, এটার জন্য এ, এটার জন্য এ। তাহলে তোমার 0 0 0 0 to 0 এফ এফ এফ, এটা হচ্ছে মেমোরি ম্যাপিং হয়েছে, ঠিক আছে? কোনটা কোথায় 1 হবে? এই যে 0 0 এইগুলো
হ্যাঁ। আচ্ছা এগুলো এফ যে লিখেছি না, এগুলো ওয়ান হবে, এগুলো ওয়ান হবে, সরি এগুলো ওয়ান হবে। ঠিক আছে, না এটা 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 এফ হবে, ওইটা ওয়ান। ঠিক আছে, কিন্তু তোমাদের অ্যাবসলিউট ডিকোডিং ছাড়াও আমি পার্সিয়াল ডিকোডিংও করতে পারতাম। ঠিক আছে, পার্সিয়াল ডিকোডিং এর একটা এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার 8155 যে মেমোরি, একটা ইন্টারফেসিং একটা মেমোরি যে চিপ আছে, পেরিফেরাল আছে, সেটাকে তোমার তার ভিতরে একটা 256 বাইটের মেমোরি আছে। ঠিক আছে, সেখানে তোমার প্রপার এনকোডিং সার্কিট ইউজ করে তোমার চিপ সিলেক্ট লাইটে অ্যাক্টিভেট করা হয়। মনে করো তোমার 256 নাম্বার অফ তোমার রিড রাইট মেমোরি আছে। ঠিক আছে, এর ডাটা লাইন হচ্ছে তোমার 256 যেহেতু, তাহলে আমার A0 টু A7 আমার দিলেই প্রয়োজন, কিন্তু চিপ এনেবল লাইনটা আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো চিপ এনেবল লাইনটা আমার আরো 8টা আমার ডাটা আছে, যে অ্যাড্রেস লাইন আছে, আরো 8টা যে অ্যাড্রেস লাইন, যে আরো 8টা অ্যাড্রেস লাইনের আমার 8টাকে যদি আমি ইউজ না করে আমি যদি পার্সিয়ালি যে ইউজ করি, আমি যে ডিকোডার সার্কিট ইউজ করবো 3 to 8 ডিকোডার। ঠিক আছে, 3 to 8 ডিকোডার সার্কিট। ইনপুটে তোমার 3টে থাকবে লাইন, এবং আউটপুটে তোমার মনে করো O4 থেকে বেরিয়েছে, O4 থেকে বেরিয়েছে। আর এর এনেবল লাইন হচ্ছে তোমার, আমি এনেবল লাইনটা এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে E3, এনেবল লাইনটাকে আমি, একটা হচ্ছে E3, একটা হচ্ছে E2, আর একটা হচ্ছে E1, আর বাকি দুটো বাবেল দিয়ে। ঠিক আছে, যেটা অ্যাক্টিভ হয় সেটা আমি +5 ভোল্টের সঙ্গে আমি কানেক্ট করে দিলাম, যেগুলো বাবেল দিয়ে সেগুলো আমি কানেক্ট করালাম, একটা হচ্ছে A15 এর সঙ্গে আর একটা কানেক্ট করলাম A14 এর সঙ্গে অ্যাড্রেস লাইনের, আর এখানে দিলাম A13, A12 আর A11। ঠিক আছে, তাহলে আমি অ্যাড্রেস লাইনে কতগুলো ইউজ করলাম, 11 পর্যন্ত ইউজ করলাম, তারপরে এখানে 7 থেকে, তার মানে A13, A15, A14, A13, A12, A11 ইউজ করেছি। যেগুলো আমি ইউজ করিনি সেটা হচ্ছে A10, A8, A9, সরি A9, A8, এগুলো আমি ইউজ করিনি। আর যেটা আমার অ্যাড্রেসের জন্য ইউজ করেছি এখানে A7, A6, A5, A4, A3, A2, A1, A0। এখানে যে এই 3টে লাইনটা আমি ইউজ করিনি, এরা ডোন্ট কেয়ার কন্ডিশনে আছে। মানে আমার এই 3টে লাইনে, অ্যাড্রেস লাইনে আমার 1 থাক বা 0 থাক, ডাজন্ট ম্যাটার, আমার টোটাল ম্যাপিংটা আমি আমার এখানে হয়ে যাবে ঠিকঠাক। ঠিক আছে, কিন্তু এখানে যে রেজিস্টার গুলো আছে তার যে অ্যাড্রেস গুলো, সে অ্যাড্রেস গুলো একটা তোমার চেঞ্জ দেখতে পাবে। পুরো যে টোটাল 16টা লাইন দিয়ে কি হয়, 00002 টু FF এতগুলো অ্যাড্রেস লাইন আছে, তাই তো? কিন্তু সব অ্যাড্রেস লাইন গুলো ইন্ডিভিজুয়ালি একটাকে ইন্ডিকেট করে এমন নয়, কিছু কিছু আছে একটা নাম দিয়ে যদি তোমার পার্টিকুলার একটা রেজিস্টারকে তুমি কল করো, আর একটা নাম আছে যেটা ওই রেজিস্টারকেও কল করবে। তার জন্য যে রেসপন্সিবল হচ্ছে এই ডোন্ট কেয়ার কন্ডিশন গুলো, লাইন গুলো। যেমন একটা মানুষের দুটো নাম আছে,
আছে, একটা নাম দিয়েও তুমি সেই মানুষটাকে ডাকতে পারো, আবার তার ডাক নাম দিয়েও সেই মানুষটা ডাকতে পারো। সেরকম একটা পার্টিকুলার রেজিস্টারের লোকেশনকে তুমি একটা অ্যাড্রেস দিয়ে রাখতে পারো, আর একটা ডামি অ্যাড্রেস দিয়েও ডাকতে পারো, বা মিরার অ্যাড্রেস বললে সেই অ্যাড্রেস দিয়েও ডাকতে পারো। সেটা আমি এখানে দেখাবো। যদি আমি সমস্ত অ্যাড্রেস লাইনগুলো যদি আমি এনকোডিং এর জন্য ইউজ না করি, তাহলে আমার এই জিনিসটা ঘটবে। এটা বলে হচ্ছে পার্সিয়াল এনকোডিং। আমার 11 পয়েন্টে ইউজ হয়েছে সিএস লাইনটাকে সিলেক্ট করার জন্য, সিএস বার লাইনটা সিলেক্ট করার জন্য, আর এই 7 to A0 ইউজ হচ্ছে আমার এখানে প্রত্যেক রেজিস্টারকে সিলেক্ট করার জন্য 256 নাম্বার অফ রেজিস্টার যে আছে। তাহলে এই তিনটে লাইন আমার ডোন্ট কেয়ার কন্ডিশন আছে অ্যাড্রেসের। তাহলে সে আমাকে কি ইফেক্ট দিচ্ছে দেখি। আমি ধরে নিলাম ডোন্ট কেয়ার, তো ডোন্ট কেয়ার মানে একটা কম্বিনেশন আমি ধরে নিলাম তিনটে আমার 0 আছে, ঠিক আছে, ডোন্ট কেয়ার যেহেতু। এখন চিপ সিলেক্ট লাইনটা এনেবল করতে গেলে আমাকে এইগুলো কি হতে হবে, যেহেতু আমি O4 দিয়ে বের করেছি, তার মানে এটার এখানে যে তিনটে ইনপুট লাইন আছে তার বাইনারি 4 যেটা হবে সেটাতেই হবে। বাইনারি 4 কত হয়, এখানে 1 থাকলে কি হবে, 1 হবে, এখানে 1 থাকলে, আর এখানে 0 থাকলে 2 হবে, আর এখানে 1 থাকলে বলো বলো 1 0 0। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? ঠিক আছে স্যার। এইগুলো তোমার অ্যাক্টিভ লো, এই দুটো লাইন তোমার 0 হবে। এটা ফিক্সড, এটা ফিক্সড লজিক তৈরি করেছে জাস্ট পার্টিকুলার এই চিপটা সিলেক্ট করার জন্য। এটার কোনো হেরফের হবে না, আমার হেরফের হবে এখানে পার্টিকুলার রেজিস্টার টু রেজিস্টার অ্যাড্রেসে চেঞ্জ হওয়ার জন্য, ঠিক আছে। এইখানে আমি কি কি রাখতে পারি, 0 0 0 0 এগুলো রাখতে পারি। ম্যাক্সিমামটা কি রাখতে পারি, FA সরি 1 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 এটা রাখতে পারি, ঠিক আছে। ধরে নিলাম এখানে আমার 0 আছে, ঠিক আছে। তাহলে এটা আমাকে কি হেক্স নাম্বার দিচ্ছে টোটালটা, এইটা আমাকে কি দিচ্ছে 2, এটা আমাকে কি দিচ্ছে 0, এটা আমাকে কি দিচ্ছে 0, এটা আমাকে কি দিচ্ছে 0। এটা হচ্ছে একটা রেজিস্টার অ্যাড্রেস। লোয়েস্ট যদি ধরি, হাইয়েস্টটা কি হবে, এই একই লজিকে 20FF। যদি আমি ডোন্ট কেয়ারটা বোধ ক্ষেত্রে আমি 0 রাখি, ঠিক আছে। তাহলে এর যে মেমোরি ম্যাপটা হয়েছে সেটা 2000 to 20FF, কিন্তু এটা আমার ডোন্ট কেয়ার, আমাকে এখানে 0 0 থাকতে এমন কোনো নেই। আমার অ্যাড্রেস লাইনে সামহাও আমার এখানে 1 চলে এলো, বা ইন্টেনশনালি আমি 1 দিলাম। তাহলে যদি আমি ইন্টেনশনালি 1 দিয়েও দিই, তাহলে আমার মেমোরিটা কোথায় যাচ্ছে দেখি, ম্যাপিংটা আমার কোথায় হচ্ছে দেখি, ঠিক আছে। তাহলে আমার যদি এইগুলোতে যদি 1 থাকে, কিন্তু আমি ম্যাক্সিমাম এক্সট্রিমাম কেস টাইম ধরছি, ঠিক আছে, তিনটা যদি 1 হয়, এক্ষেত্রে 1 হবে, এটা 0 আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমার মেমোরিটি কি কি হচ্ছে, এটার জন্য 2, এটার জন্য 0 1 1 1 বাইনারি নাম্বার 7, এটার জন্য 0 0 2 7 8 8 হাইয়েস্টটা, ঠিক আছে। তাহলে এখন আমি 2 7 0 0 আর 2 7 8 কোন মেমোরি ইন্ডিকেট করছে দেখি। দেখো এইগুলো তো আমার আনঅল্টার্ড, এখান থেকে এটা আনঅল্টার্ড, এটার ক্ষেত্রে আনঅল্টার্ড, আর এটার ক্ষেত্রে আনঅল্টার্ড, তাই তো। এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, পার্টিকুলার এইটুকুই আমার প্রয়োজন হচ্ছে মেমোরিটিকে ইন্টারফেস করার জন্য। এর ডোন্ট কেয়ার কি আছে আমার জানার দরকার নেই। তাহলে তোমার এইগুলো যদি একই হয়, ঠিক আছে, এটা যদি একই হয় সবসময় এই চিপটাকে সিলেক্ট করবে। তার মানে এখানে 2 থাকা মানেই, এবং এখানে যে জিনিসটা সেটাতে তার প্রথমে একটা জিনিস 0 হয়, তো সবসময় সে এই চিপটাই সিলেক্ট করবে, ঠিক আছে। আর সিলেক্টের পর কোন রেজিস্টারটাকে সিলেক্ট করছে সেটা ডিটারমাইন করছে এইটুকু %, 1 1 1 1 1 1 1 1 মানে FF
এফএফ রেজিস্টারে সিলেক্ট করছে, ঠিক আছে? কিন্তু তার আরেকটা যে হেক্স নাম্বার সেটা কিভাবে তৈরি হচ্ছে, তাহলে 0 দিয়ে পরেও যে রেজিস্টারে সিলেক্ট করছিল 2000, এই 2000 রেজিস্টার যদি এটা হয়, এটাকে যদি সিলেক্ট করে 2700 রেজিস্টারও কিন্তু এটাই হবে। এই জায়গাটা বুঝতে পারছি কিনা বলুন? 2700 তে দেখো এই কম্বিনেশনটা কিন্তু একই আছে, তাই না? এই কম্বিনেশনটা কিন্তু একই আছে। 2700 তে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা একই, জাস্ট এখানে 3টে 1 হয়েছে। আর 2000 তেও এই কম্বিনেশনটা একই আছে, জাস্ট এখানে 3টে 0 ছিল। কিন্তু এটা ডোন্ট কেয়ার, এটা কোনো এখানে কোনো অ্যাড্রেসকে সিলেক্ট করার জন্য কাজে লাগে নাই। কিন্তু এদের এদের এখানে যা খুশি দাও না কেন, এটা কন্ট্রোল করছে কোন রেজিস্টারকে সিলেক্ট করবে, কোন চিপকে সিলেক্ট করবে। এটা যদি একই থাকে, পার্টিকুলার এই চিপটা সিলেক্ট হবে, এটা যদি 00 থাকে তাহলে 00 ফ্লিপ-ফ্লপটা সিলেক্ট হবে, 00 রেজিস্টার সিলেক্ট হবে। তার মানে এই রেজিস্টারটা যে প্রথম যে রেজিস্টারটা আছে তাকে আমি দুটো নামে রাখতে পারছি, 2000 নামে রাখতে পারছি, 2700 নামে রাখতে পারছি। এটার মিরর অ্যাড্রেস হচ্ছে এটা, ঠিক আছে? মিরর অ্যাড্রেস, মিরর অ্যাড্রেস সেরকম আর কি হতে পারে। এখানে মিরর অ্যাড্রেস, এখানে দুটো কম্বিনেশন তুমি পাবে, সবগুলোই মিরর অ্যাড্রেস হবে। কি কি কম্বিনেশন পেতে পারো? 000 001 010 011 100 111, ভুল করলাম, 101 110 111। তার আগে এইখানে এটা কিন্তু সবসময় 0 হতে হবে, ঠিক আছে? তাহলে ওটাকে যদি আমি 0 করে দিই, এক্স এর ওই নাম্বারটার জন্য 0 যদি করে দিই, এ 11 লাইনটা, তাহলে এ করেসপন্ড করছে কি কি নাম্বারগুলোকে? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এরকম করে এটা হচ্ছে 7। তার মানে এইখানের যে হেক্স নাম্বারটা সেটা 2000 2100 2200 2300 ডট করে 2700, এই সবগুলোই পার্টিকুলার এই মেমোরি লোকেশনটাকে ইন্ডিকেট করছে। মানে পার্টিকুলার এই রেজিস্টারটার 8খানা নাম, যেহেতু 3টাকে ফ্লোটিং রেখে দিয়েছি, ডোন্ট কেয়ারে রেখেছি, তাহলে এই যে 8খানা নাম দিয়ে তুমি কল করতে পারো। 2000 দিলেও তুমি এখান থেকেই অ্যাক্সেস করবে প্রসেসর, 2100 বললেও সে এখান থেকে অ্যাক্সেস করবে, আর 2700 বললেও এখান থেকে অ্যাক্সেস করবে। সিমিলারলি তোমার রেজিস্টারটা চেঞ্জ হবে যদি তোমার এইগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? যদি এফ হয় তাহলে এখান থেকে অ্যাক্সেস করবে, 2000 এফ এর জন্য এখানে অ্যাক্সেস করবে, এই 0টা 1 2 3 করে 7 পর্যন্ত এখানে অ্যাক্সেস করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে পার্সিয়াল ডিকোডিং। এইভাবে মেমোরির ম্যাপিং এবং মেমোরি ইন্টারফেসিং এই জিনিসগুলো হয়ে থাকে। যদি আমি 8155 যে এই যে মেমোরি চিপটা আছে, সেই চিপটা নিয়ে আমি কিছু ডিটেলসে বলিনি। এই চিপের ইন্টারনালি 256, এটা একটু আমি বলেই দিচ্ছি, এটা পার্টিকুলার মেমোরি চিপ, ঠিক আছে, 8155 বলে। কিছুগুলো মুখগুলো খুলে দেখে লেখা আছে না এরকম। এটা ইন্টারনালি 256x8 রিড রাইট মেমোরি র্যাম থাকে, ঠিক আছে? যেহেতু 256x8 আছে, তাহলে কটা অ্যাড্রেস লাইন লাগবে? কটা অ্যাড্রেস লাইন লাগবে? 8টা। 8টা লাগবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে এইখানে দেখাচ্ছি, 256x8 রিড রাইট। তাহলে এখানে যে অ্যাড্রেস লাইনটা লাগছে, সেই অ্যাড্রেস লাইনটা
সরি, এটা হচ্ছে ডাটা লাইন। এইখানে তোমার অ্যাড্রেস লাইনটা আছে, ডাটা লাইনটা ড্র করে দিলাম। এইখানে তোমার A7 টু A0 এই অ্যাড্রেস লাইনটা আছে, ঠিক আছে? তাহলে এই অ্যাড্রেস লাইনটা তোমার এখানে ইন্টারনালি একটা ল্যাগ সার্কিট আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার AD0 টু AD7, আর ALE সিগন্যাল বলে একটা ALE সিগন্যাল আসবে, যে এই ল্যাগ সার্কিটটা এনেবল করে এখানে A0 টু A7 কে পাঠিয়ে দিচ্ছে। যেটা আমি বাইরে করছিলাম, এটা এই চিপের মধ্যেই এই ল্যাগ সার্কিটে ইনক্লুড করে দেওয়া আছে। তাহলে জাস্ট ALE সিগন্যালটা প্রসেসর থেকে এখানে কানেক্ট করে দাও, AD0 টু AD7 টাকে তুমি এখানে কানেক্ট করে দাও, তাহলে এখানে A0 টু A7 চলে আসবে, আর এটা হচ্ছে D0 টু D7 এর জন্য, ঠিক আছে? চিপ এনেবল করার জন্য চিপ এনেবল একটা লাইন থাকবে, আর এখানে ইন্ডিভিজুয়ালি রিড বার, রাইট বার, আইও এম বার, রিড বার, রাইট বার, আইও এম বার, এই তিনটা লাইন থাকবে, যেটা তোমার ইন্টারনালি চারটে সিগন্যালকে জেনারেট করবে, ঠিক আছে? একটা হচ্ছে এমই এম আর সিগন্যাল, একটা হচ্ছে এমই এম ডাব্লিউ সিগন্যাল। তাহলে এমই আরটা এখানে কানেক্ট করাতে হবে, এমই আর ডাব্লিউটা এখানে কানেক্ট করাতে হবে, আর এই দুটো ওপেন থাকে, যেটা ইনপুট আউটপুটের সঙ্গে কয়েকটা পোর্ট থাকে, এ পোর্ট, বি পোর্ট, সি পোর্ট, ওদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকার জন্য এগুলো লাগে। যদি চিপটা যদি দেখতে চাও, তাহলে তোমার রিড বার, রাইট বার, আইও এম বার, এই কন্ট্রোল সিগন্যাল গুলো থাকছে, তার সঙ্গে এএলই থাকছে, তার সঙ্গে সি থাকছে, তার সঙ্গে তোমার AD0 টু AD7 থাকবে, ঠিক আছে? আর এখানে যে সি বারটা যে দিয়েছি, এই সি বারটা এক্সটার্নালি হায়ার অর্ডার A8 টু A15 এখান থেকে এটাকে এনেবল করার জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? এটাও তোমার এখানে বার, সবই বার হিসেবে আছে। আর ইন্টারনালি তোমার এই জিনিসগুলো আছে, এখানে কিছু পোর্ট আছে, এ পোর্ট, ই পোর্ট, সি পোর্ট করে, আর কিছু পাওয়ার সাপ্লাই আছে। এইভাবে তোমার 8155 জিনিসটা হচ্ছে। আমার মনে হয় মেমোরি নিয়ে এর থেকে বেশি আর না বলাই ভালো, তাই তো? অ্যাবসলিউট এনকোডিং ডিকোডিং করে দেওয়া হয়েছে। ও কিছু জিনিস আমি বলবো বলছিলাম, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 3 থেকে আর একটা পার্টি আমি বলবো, চ্যাপ্টার 3, সেটা হচ্ছে যে বাই ডিরেকশনাল বাফার কোনটাকে তুমি বলছো, ঠিক আছে? এটা একটু বলে দেওয়া উচিত। বাই ডিরেকশনাল বাফার সার্কিটটা অ্যাড্রেসটা হচ্ছে ইউনিডিরেকশনাল, তাই তো? একটা চিপ আছে যে চিপটা বাইডিরেকশনাল বাফার হিসেবে কাজ করে, ডাটা বাসটা হচ্ছে বাইডিরেকশনাল, তোমার লেফট টু রাইটে যাবে এবং রাইট টু লেফটে যাবে, কিন্তু কখন লেফট টু রাইট যাবে, ঠিক আছে, আর কখন রাইট টু লেফট যাবে, সেটা কিভাবে কন্ট্রোল করবে? দেখো, যদি তোমার রিড করা হয়, তাহলে কিন্তু মেমোরি থেকে প্রসেসরে ঢুকবে, তার মানে লেফট টু রাইট যাচ্ছে, ঠিক আছে? মেমোরি থেকে প্রসেসরে যাবে, ঠিক আছে, এই দিকে যাবে যদি সেটা হয় রিড বার, আর রাইট বারে কিন্তু রাইট টু লেফটে যাবে, ঠিক আছে? প্রসেসর টু মেমোরিতে যাবে, এটা হচ্ছে মেমোরি। তাহলে এই যে ডাটা বাসটাই তোমার একবার লেফট টু রাইটে কনভার্ট পাঠাচ্ছে, এবার রাইট টু লেফটে পাঠাচ্ছে, এটাকে কন্ট্রোল করবে কে? এটাকে কন্ট্রোল করবে, এইখানে একটা করে তোমার বাফার দেওয়া হয়, বাই ডিরেকশনাল বাফার দেওয়া হয়, বা ডিরেক্টর বলে অনেক সময়, কোন ডিরেকশন তোমার যাবে। 74LS245 বলে একটা আছে চিপ, যেটা একটা 40 পিনের চিপ, 40 নয় 20 পিনের চিপ, সরি, যার A1 A1 টু A পর্যন্ত লাইনগুলো আমি দেখাচ্ছি, 8টা লাইন এখানে,
1 2 3 4 5 6 7 8 পিন নাম্বার এখানে বলছি না, এটার জন্য আউটপুট হচ্ছে এই দিকটা 2 3 4 5 6 7 8। এটার জন্য আউটপুট হচ্ছে এটা, এটার জন্য আউটপুট হচ্ছে এটা, এটার জন্য আউটপুট হচ্ছে এটা, এটার জন্য আউটপুট হচ্ছে এটা। এবার তোমার রেসপেক্টিভ নাম্বারে তোমার আউটপুটের প্যারালালি যেরকম যেরকম লাইন আছে সেরকম সেরকম হচ্ছে, ঠিক আছে। আপনার যদি ঠিকঠাক ভাবে হয়নি, তবু আমি পার্টিকুলার A1 থেকে B1 এ ডাটা যাবে, এটা B1, তাহলে ডাটাটা একবার A1 থেকে B1 এ যাবে, আবার B1 থেকে A1 এ যাবে। হ্যাঁ বলো, নয়েজ হচ্ছে। একবার A1 থেকে B1 এ যাবে, সেটা লেফট টু রাইট, একবার B1 থেকে A1 এ যাবে, সেটা রাইট টু লেফট। সেটা কিভাবে করবে? এখানে তোমার একটা করে বাফার দাও, এই বাফারটা তখনই কাজ করবে। আবার এখান থেকে আরেকটা বাফার দাও উল্টো ডিরেকশনে। যদি এই বাফারটাকে অ্যাক্টিভেট করা হয় তাহলে এই বাফারটা কাজ করবে। তাহলে এই বাফারটাকে অ্যাক্টিভেটের জন্য এখানে একটা লাইন দিচ্ছি, আর এই বাফারটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে লাইন দিচ্ছি। এখানে একটা করে আমি NAND গেট ইউজ করছি, যার একটা করে লাইন বাবেল দিয়ে রাখছি। এইটা হচ্ছে তোমার জি বার লাইন, আর একটা লাইন অন্য কালার দিচ্ছি, ঠিক আছে। আর একটা লাইন আমি একটা নট গেট ইউজ করে এখানে কানেক্ট করি, যেটা বলা হচ্ছে DIR লাইন, ঠিক আছে। আমি এই জি টাকে সবসময় জন্য গ্রাউন্ড করে রাখবো, বা এনেবল লাইনটাকে আমি 0 করে রাখবো, ঠিক আছে। তাহলে আমার এই চিপটা এনেবল হচ্ছে। কিভাবে এনেবল হবে সেটা বলছি। এই DIR লাইন মানে এই ডিরেকশনটাকে কন্ট্রোল করবে। DIR লাইন যদি তোমার লো হয়, আর এটা যদি জি বার লাইন, জি বার যদি তোমার লো হয়, জি বার তোমার লো আর DIR তোমার লো, ঠিক আছে। লো হওয়া মানে তোমার এইখানে 1 হচ্ছে, এই 1 হচ্ছে, এইখানে 1 আসছে, এখানে 1 আসছে মানে B1 থেকে ডাটা A1 এর দিকে যাবে, ঠিক আছে। তার মানে তোমার এটা হচ্ছে B1 টু A1 ডাটা যাচ্ছে, বুঝা গেল। DIR is equal to 1, তার মানে তোমার এখানে 1 পড়ছে, সরি DIR is equal to লো, লো মানে 0, তার মানে তোমার এই গেটটাতে লো পড়ছে, তার মানে এর আউটপুট হচ্ছে 0, তার মানে এটা কি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই নট গেট আছে মানে এখানে 1 এসছে, আর জি বার ইজ লো, যে কিন্তু এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ লো, তার মানে এটা 1 হয়ে এই গেটটা আসছে, তার মানে এখানে 1 পড়ছে, 1 পড়া মানে এই বাফারটাকে অ্যাক্টিভ করছে, তার মানে B1 থেকে ডাটাটা এই পাতে এসে পড়ে এইদিকে যাবে। এটা দিয়ে ডাটাটা এদিকে যেতে পারবে না, কারণ এইটা এখানে অমিট হবে, ঠিক আছে। এটা অমিট হবে তখন। এটা যদি লো হয়, DIR যদি হাই হয়, DIR হাই হওয়ার মানে এই গেটটা তোমার আউটপুটে 0 দিচ্ছে, কারণ মানে এই বাফারটাকে তোমার ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। আর DIR 1 আর জি বার লো মানে এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাবে, এই বাফারটাকে অ্যাক্টিভ করছে, তার মানে A1 টু B1 ডাটা ট্রান্সফার হবে। আর জি যদি হাই হয়ে যায়, তাহলে এই চিপটাই তোমার কোনো কাজ করবে না, আইসোলেশনে চলে আসবে বা হাই ইম্পিডেন্স স্টেটে চলে যাবে, আইসোলেট করে দেবে। দুটো বাসের মাঝখানে তোমার যে এই চিপটা থাকে 74 LS245 যদি থাকে, ঠিক আছে, এবং সেখানে যদি DIR লাইন যদি থাকে এবং একটা যদি জি বার লাইন যদি থাকে, জি বার যদি তোমার হাই হয়ে যায়, তাহলে এই দ্বিতীয় ডাটা দিয়ে যাবে না, এই দ্বিতীয় ডাটা দিয়ে যাবে না, কারণ একে আইসোলেট করে দিচ্ছে। কিন্তু জি বার যদি তোমার 0 হয়, তাহলে এই DIR কন্ট্রোল করবে। DIR যদি 1 হয়, তাহলে তোমার A1 থেকে ডাটা এইদিকে যাবে, B1 এর দিকে যাবে। আর যদি DIR যদি তোমার 0 হয়, তাহলে B1 থেকে ডাটা A1 এর দিকে যাবে। এই যে ডাটা বাসটা আছে, ডাটা বাসের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে একবার, DIR যদি 1 হয় 0 হয়, আর DIR যদি 1 হয় তো বাঁ দিক থেকে ডান দিকে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে বাই ডিরেকশনাল বাফার। বাফার কেন বলা হচ্ছে, কারণ জি বার যদি 1 হয়ে যায়, তাহলে এই কোনো কাজ করবে না, একে ওইদিকে পাঠাবে না, একে ওইদিকে পাঠাবে না। বাকি জিনিসগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে, বই থেকে। এগুলো আমার বলার প্রয়োজন নেই, কারণ যেগুলো বলার প্রয়োজন, যেটা তোমার বোঝার জন্য খুবই এসেন্সিয়াল, সেগুলো আমি বলে দিয়েছি।
ঠিক আছে? ঠিক আছে এবার বলো